হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC3 পেপারটি রয়েছে এবং পাশাপাশি তোমরা যারা থার্ড সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো হিস্ট্রিতে, তোমাদের যে MDC3 বা CC3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব ও সেই সম্পর্কে বিতর্ক। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে যে 20 নম্বরের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়া এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে কিন্তু প্রজেক্ট হিসেবে দিয়েছে, অর্থাৎ টিউটোরিয়ালে দিয়েছে। এই প্রাচীন বা আদি মধ্যযুগের ভারতের সামন্ততন্ত্রের উত্থান, এর প্রেক্ষাপট কি, তো এই প্রশ্নটি ওর উত্তরও তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর ভিতর দিয়ে। তো সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল থার্ড সেম DSCC3 বা MDC3, প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্রের উদ্ভব ও বিতর্ক। আমরা যদি প্রশ্নটাকে একটু ব্যাখ্যা করি তাহলে কি কি পাওয়া যায়। দেখো, প্রথম হচ্ছে আদি মধ্যযুগ। তা ভারতের ইতিহাসে 3টি যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তাহলে আদি মধ্যযুগ কথাটি কোথা থেকে আসছে? আদি মধ্যযুগ কথাটি আসছে মধ্যযুগের প্রথম পর্বটাকে আমরা বলছি আদি মধ্যযুগ। তা মধ্যযুগ কখন শুরু হয়েছে? মধ্যযুগ শুরু হয়েছে প্রাচীন যুগের পর, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর 650 খ্রিস্টাব্দের পরবর্তী সময় থেকে এই মধ্যযুগ শুরু হয়েছে আর শেষ হয়েছে আধুনিক যুগের আগ পর্যন্ত। অর্থাৎ আমরা যদি 1757 পলাশীর যুদ্ধকে যদি আমরা আধুনিক যুগের সূচনা ধরি, তাহলে মধ্যযুগ শেষ হয়েছে এই 1757 সাল পর্যন্ত। অর্থাৎ 650 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় এই 1100 বছর ছিল ভারতের ইতিহাসে মধ্যযুগ। এই মধ্যযুগকে ঐতিহাসিকরা আবার দুটি পর্বে ভাগ করেছেন, প্রথম অর্ধ এবং শেষার্ধ। তা প্রথম অর্ধটাকে আমরা বলি আদি মধ্যযুগ, অর্থাৎ আগের যে মধ্যযুগ, সেটা শুরু হয়েছে 650 অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষে মুসলিম শাসনের সময়কাল পর্যন্ত। ভারতে মুসলিম শাসন শুরু হয় 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের হাত ধরে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠার ভিতর দিয়ে। এই 650 থেকে 1206 এই সময়টা, অর্থাৎ এই প্রায় 600 বছরের ইতিহাস হচ্ছে আদি মধ্যযুগ। অর্থাৎ আদি মধ্যযুগের সময়টা পড়ছে 650 থেকে 1206। গুপ্ত যুগের পরবর্তী সময়ে যে ইতিহাস রয়েছে, হর্ষবর্ধন, শশাঙ্কের রাজত্ব, বাংলায় পাল সেনদের রাজত্ব, পশ্চিম ভারতে গুর্জার প্রতিহারদের রাজত্ব, দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের শাসন, চোলদের শাসন একেবারে দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যে, এই সময়টাই ছিল আদি মধ্যযুগ। এখন এই আদি মধ্যযুগে ভারতবর্ষে গড়ে উঠছে সামন্ততন্ত্র, এর উদ্ভব হচ্ছে। এখন উদ্ভব আদবে হয়েছিল কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক। ভারতবর্ষের ইতিহাসে যত কিছু বিতর্কিত বিষয় রয়েছে, যেমন প্রাচীনকালে যেমন একটা বিতর্কিত বিষয় রয়েছে আর্য সমস্যা, ঠিক সেই রকম একটা মধ্যযুগের মানে আদি মধ্যযুগের একটি বিতর্কিত বিষয় হচ্ছে সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল কি না। এটা নিয়ে অনেক ঐতিহাসিকরা তর্ক বিতর্কে জড়িয়েছেন, সে প্রসঙ্গে আমরা পরে আসছি। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সামন্ততন্ত্রের উদ্ভব হলো, এটা নিয়ে আলোচনা করতে হবে, কিভাবে সামন্ততন্ত্রের উত্থান হচ্ছে এবং তাকে কেন্দ্র করে যে বিতর্ক, সেই বিতর্কটাও আলোচনা করতে হবে। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক কোন দৃষ্টিভঙ্গিতে ভারতের সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করেছেন সবটাই জানতে হবে। তা প্রশ্নটি বিতর্কিত প্রশ্ন বলে খুবই একটা টাফ বা জটিল বিষয়। যদি যারা তোমরা এই ক্লাসে পড়ো, তোমরা যদি একটু মন দিয়ে শোনো, তাহলে ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমাদের তৈরি হয়ে যাবে আজকের এই ক্লাসে। দেখো, প্রথমে আমরা আলোচনা করব সামন্ততন্ত্র। দেখো, সামন্ত কথার মানে হচ্ছে জমির মালিক বা অধিপতি, এবং এই সামন্ততন্ত্র কথাটি ইউরোপের ইতিহাসে বহুল প্রচলিত। ইউরোপের ইতিহাস পড়লে আমরা মধ্যযুগে ইউরোপের ইতিহাসে এই সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে জানতে পারি। সেই জায়গা থেকেই শব্দটা ভারতবর্ষে এসছে, সামন্ততন্ত্রের কথা। অ্যাকচুয়ালি ভারতবর্ষে জমিদার কথাটা বেশি প্রচলিত, সামন্ত কথাটি নয়। তো যাই হোক, ইউরোপের ইতিহাসে সামন্ততন্ত্র কেন উদ্ভব হলো একটু দু লাইনে আমি বলি। প্রাচীনকালে ইউরোপে ছিল রোমান সাম্রাজ্য। সেই রোমান সাম্রাজ্যের পতনের পর কেন্দ্রীয় শক্তি বলে আর কিছু ছিল না।
বিভিন্ন জায়গায় আঞ্চলিক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। ঠিক এই সময় ফ্রাঙ্ক অর্থাৎ ফরাসিদের রাজা শার্লামেন তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। তার একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, কিন্তু এই সাম্রাজ্যে বারে বারে বর্বর জাতি আক্রমণ করত, সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রমণ হতো। তাই এই বর্বরদেরকে ঠেকানো খুব মুশকিল হতো এবং স্থানীয় মানুষেরা গির্জাগুলোতে এসে আশ্রয় নিতেন এবং গির্জাকে কেন্দ্র করে সেখানে কাঠের বা পাথরের বা ইটের পাঁচিল তুলে নগরকে সংরক্ষিত করে রাখা হতো। অর্থাৎ ওই অঞ্চলের ওই গির্জাকে কেন্দ্র করে ওই নির্দিষ্ট একটি অঞ্চলের যারা ক্ষমতাবান ব্যক্তি তারা নিজেদের নিরাপত্তাকে নিজেরাই তৈরি করতেন বা নিজেদের নিরাপত্তা নিজেরাই সুরক্ষিত করার চেষ্টা করতেন। তো এইভাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তি ক্ষমতাশালী হয়ে ওঠেন। তখন শার্লামেন দেখেন যে সাম্রাজ্যের নিরাপত্তার জন্য এদের হাতে কিছু ক্ষমতা দেওয়া দরকার। তখন এই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদেরকে, বিভিন্ন অঞ্চলের ক্ষমতাবান ব্যক্তিদেরকে সেই অঞ্চলের জমির ইজারা দিয়ে দেন। বিনিময়ে ওই ক্ষমতাবান ব্যক্তি সম্রাটের প্রতি অনুগত থাকবেন এবং তাকে যুদ্ধের সময় সর্বতোভাবে সেনা দিয়ে সর্বতোভাবে তাকে সাহায্য করবেন। এইভাবে একটা চুক্তি হয় ফিপ আর ভ্যাসালদের মধ্যে, একটা আনুগত্যের সম্পর্ক, একটা কর প্রদানের সম্পর্কের ভিতর দিয়ে সম্রাট তার সাম্রাজ্যের একটা জমির অংশ ওই ক্ষমতাবান ব্যক্তির হাতে তুলে দেন এবং ওই ক্ষমতাবান ব্যক্তি হয়ে ওঠেন ওই জমির মালিক, অর্থাৎ ওই জমির ভিতরে যারা বসবাস করছেন তাদের প্রভু হয়ে ওঠেন এবং ওই প্রভু ওই অঞ্চলের সমস্ত দণ্ড মুন্ডের কর্তায় পরিণত হন। রাজস্ব আদায় থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করা, শাসন ব্যবস্থা পরিচালনা করা, বিচার করা, অর্থনৈতিক ক্ষমতার অধিকারী, সমস্ত দিক দিয়ে এক কথায় তিনি হয়ে ওঠেন ওই অঞ্চলের রাজা, লর্ড। তো এইভাবে অনেকগুলো লর্ডের উপরে ছিলেন সম্রাট, অর্থাৎ সম্রাটের ক্ষমতা এইভাবে বিভাজিত হয়েছিল বিভিন্ন অঞ্চলের সামন্ত প্রভুর ভিতর দিয়ে। তো এইভাবে ইউরোপের সামন্ততন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে এবং প্রায় 1000 বছর এই সামন্ততন্ত্র ইউরোপে টিকে ছিল। এবং এই সামন্ততন্ত্র তোমাদের পরের সেমিস্টারে ইউরোপের সামন্ততন্ত্র সম্পর্কে অনেকটাই পড়তে হবে, সেখানে আরো ডিটেলসে জানতে পারবে। এবং এই সামন্ততন্ত্র 1000 বছর পরে প্রায় 1400 খ্রিস্টাব্দ নাগাদ এই সামন্ততন্ত্রের পতন ঘটে এবং সেখানে মাথাচাড়া দিয়ে ওঠে পুঁজিবাদ, ক্যাপিটালিজম। তো এটা একটা যুগ সন্ধিক্ষণ হয়, এটা নিয়ে আলাদা প্রশ্ন বা বিতর্ক রয়েছে। তা মূল কথা হচ্ছে এটাই যে ইউরোপে সামন্ততন্ত্রের উত্থান কিন্তু এইভাবে হয়েছিল। ভারতবর্ষের দিকে যদি তাকাই তাহলে দেখব যে ভারতেও সামন্ততন্ত্র কিছুটা এভাবেই হয়েছিল। এখন প্রশ্ন থেকে যায় যে ভারতবর্ষের সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল কিনা, সে তর্কে আমরা পরে আছি। আমরা ধরে নিচ্ছি যে ভারতবর্ষে সামন্ততন্ত্র এর উত্থান হয়েছিল এবং এই উত্থান হয়েছিল অনেকটা সেই ইউরোপের কায়দায়, ইউরোপের মতো প্রেক্ষাপটেও কিন্তু ভারতের সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল। এবং ভারতের এই সামন্ততন্ত্রের উত্থানের কারণ হিসেবে একটা ব্যবস্থাকে দায়ী করা হয়, তার নাম অগ্রহার প্রথা। অগ্রহার, যার আরেকটি নাম ব্রহ্মদেয় প্রথা, অর্থাৎ ব্রাহ্মণকে দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে? জমি দেওয়া হচ্ছে। কেন জমি দেওয়া হচ্ছে না, রাজারা পূর্ণ লাভের উদ্দেশ্যে, ধর্মীয় ক্ষেত্রে পূর্ণ লাভের উদ্দেশ্যে তারা পুরোহিত বা ব্রাহ্মণকে বা হয়তো মন্দিরকে বা হয়তো বৌদ্ধ ধর্মের যে মঠগুলো রয়েছে সেই মঠকে তারা জমি দান করতেন। এখন রাজা জমি দান করছেন, 2-1 বিঘা জমি তো আর দেবেন না, 100 বিঘা জমি দেবেন। এই জমি দানকে বলা হয় অগ্রহার বা ব্রহ্মদেয়। তাহলে কোন এক ব্রাহ্মণকে হয়তো রাজা 1000 বিঘা জমি দান করলেন, ওই ব্রাহ্মণের পক্ষে তো ওই 1000 বিঘা জমি চাষ করা ব্যক্তিগতভাবে সম্ভব নয়। তখন ওই ব্রাহ্মণ কি করলেন, তিনি ওই জমিকে ছোট ছোট অংশে 2 বিঘা, 1 বিঘা, 5 বিঘা করে বিভিন্ন কৃষকের সাথে বন্দোবস্ত করলেন, করে কৃষকদের দিয়ে ওই জমিটা চাষ করালেন এবং তিনি হয়ে উঠলেন ওই 1000 বিঘা জমিতে যে সমস্ত কৃষক প্রজারা বাস করে তাদের প্রভু, তাদের সমস্ত কিছুর প্রভু হয়ে উঠলেন তিনি। তিনি সেখান থেকে রাজস্ব আদায় করতেন,
বিচারের ক্ষমতা ভোগ করতেন, শাসনের ক্ষমতা ভোগ করতেন। এক কথায় তিনি হয়ে উঠলেন সেখানকার রাজা বা লর্ড। তো এইভাবে ভারতবর্ষের সামন্ততন্ত্রের উত্থান হয়। এটা একদম সহজ একটা বিষয় যে কিভাবে সামন্ততন্ত্রের উত্থান হচ্ছে ভারতবর্ষে। যদি ভারতবর্ষের সামন্ততন্ত্রের উত্থান হয়ে থাকে তাহলে তার সিস্টেমটা ছিল এটাই, এই অগ্রহার প্রথা। এখন আরেকটা প্রশ্ন আসছে এই যে রাজারা কি শুধুই পুণ্য লাভের জন্য এরকম হাজার হাজার বিঘে জমি দান করতেন? না, কখনোই নয়। এর পিছনে আরেকটি কারণ ছিল, অর্থনৈতিক কারণ। দেখো, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কেন্দ্রীয় শক্তি ছিল না, বা থাকলেও দুর্বল ছিল, সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল। আমরা যদি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ দেখি তা দেখব অর্থনৈতিক কারণ একটা প্রধান কারণ ছিল। তা রাজারা এই অর্থনৈতিক সংকটের কারণে তারা ঠিক মতো তাদের কর্মচারীকে বেতন দিতে পারতেন না। ফলে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার পরিবর্তে রাজা তাদেরকে জমি দান করতেন। সেই জমি থেকে যে রাজস্ব পেতেন কর্মচারীরা, সেটাই তাদের বেতন ছিল। তাহলে অর্থনৈতিক সংকটের হাত থেকে বাঁচার জন্য রাজা বা সম্রাটরা তার রাজ্যের বা সাম্রাজ্যের জমি তার কর্মচারীদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে এই সামন্ততন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। ওই জমির মালিক হয়ে যাচ্ছেন সেই কর্মচারী। তিনি তখন তার জমিতে বিভিন্ন কৃষকের সাথে বন্দোবস্ত করে জমি চাষাবাদ করতেন, এবং ওই জমির মালিক হচ্ছেন ওই কর্মচারী। এইভাবে প্রাচীন ভারতের মানে প্রাচীন যুগের শেষ দিকে এবং মধ্যযুগের প্রথম দিকে, আদি মধ্যযুগে অর্থাৎ গুপ্ত যুগের শেষ এবং গুপ্তোত্তর যুগে অর্থাৎ গুপ্ত উত্তর যুগে, গুপ্ত যুগের পরে ভারতবর্ষে সামন্ততন্ত্রের উত্থান হয় এই অগ্রহার প্রথার ভিতর দিয়ে, বা কর্মচারীদের জমি দান করার ভিতর দিয়ে। এ ছিল ভারতবর্ষের সামন্ততন্ত্রের উত্থানের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট। এবার আসছি আমরা বিতর্কের অংশে। দেখো, ভারতবর্ষের সামন্ততন্ত্র নিয়ে গবেষণা আজও চলছে। বিভিন্ন গবেষক ভারতবর্ষের সামন্ততন্ত্র নিয়ে গবেষণা করছেন। কিন্তু যারা গবেষণা করেছেন এরকম কয়েকজন ব্যক্তি রয়েছেন, মার্ক্সীয় ঐতিহাসিক, তারা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব ব্যাখ্যা করেছেন। যেমন ডি কোশাম্বী, অর্থাৎ দামোদর ধর্মানন্দ কোশাম্বী, আর রয়েছেন রাম শরণ শর্মা। এই দুজন ব্যক্তি, এনারাই কিন্তু প্রসিদ্ধ ভারতের সামন্ততন্ত্র নিয়ে গবেষণায়। এনাদের বক্তব্যই প্রণিধানযোগ্য। এনারাই সর্বোৎকৃষ্ট ঐতিহাসিক। ভারতের সামন্ততন্ত্র নিয়ে যত গবেষক আছেন এনাদের মধ্যে এই দুজন ব্যক্তি শ্রেষ্ঠ, ডি কোশাম্বী এবং রাম শরণ শর্মা। তবে এনাদেরকে অনুকরণ করে বা এনাদের দেখানো পথ ধরে এনাদেরই ছাত্র, বিশেষ করে রাম শরণ শর্মার ছাত্র BNS যাদব, DN ঝা, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, এনারাও এই সামন্ততন্ত্র নিয়ে বিস্তর গবেষণা করেছেন। এছাড়া আদি মধ্যযুগের উপরে বিখ্যাত গবেষক, দুই গবেষক, ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি সাধারণত আদি মধ্যযুগের অর্থনীতির উপরে গবেষণা করেছেন, বিস্তর গবেষণা করেছেন। সেই ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি মুদ্রার উপরে গবেষণা করেছেন, নগরের উপরে গবেষণা করেছেন, সেই ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হরবংশ মুখিয়া, এনারাও তাদের সুচিন্তিত গবেষণা এবং মতামত ব্যক্ত করেছেন ভারতের এই সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে। এছাড়া ব্রজদুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী, দীনেশ চন্দ্র সরকার, এই সমস্ত ঐতিহাসিকরাও তারাও দৃষ্টিপাত করেছেন বা গবেষণা করেছেন ভারতবর্ষের সামন্ততন্ত্রের উদ্ভব নিয়ে। তাহলে প্রথমে যিনি গবেষণা করেছেন সেই ডি কোশাম্বী। সেই ডি কোশাম্বীর মতামত নিয়ে আমরা এবার দেখব যে তিনি কি বলেছেন। তা ডি কোশাম্বী একটা থিওরি দিয়েছেন এই সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে। থিওরিটি হচ্ছে এই যে উপর থেকে সামন্ততন্ত্র আর নিচ থেকে সামন্ততন্ত্র, ফিউডালিজম ফ্রম অ্যাবোভ এবং ফিউডালিজম ফ্রম বিলো। কথার বাংলা করলে দাঁড়ায় উপর থেকে সামন্ততন্ত্র, আরেকটি হচ্ছে নিচ থেকে সামন্ততন্ত্র। এই কথার মানে একদম সিম্পল। উপর থেকে সামন্ততন্ত্র বলতে এই, যখন রাজা দুর্বল হয়ে গেছেন, যখন বিভিন্ন কারণে সাম্রাজ্য ধুঁকছে,
তখন বিভিন্ন অঞ্চলে যারা এই সমস্ত জমির মালিক হয়ে গেছেন বা যাদেরকে জমি দান করা হয়েছে, সে কর্মচারী হতে পারে বা কোনো ব্রাহ্মণকে হয়তো জমি দান করা হতে পারে, যেভাবেই হোক তিনি কোনো একটা অঞ্চলের অনেকটা জমির মালিক। সেই অঞ্চলে ওই ব্যক্তির যে কর্তৃত্ব সেটা সম্রাট মেনে নিয়েছেন, সম্রাট তাকে স্বীকৃতি দিয়েছেন ওই অঞ্চলের অধিপতি রূপে। অর্থাৎ এটা একেবারে উপর থেকে হচ্ছে, সম্রাট সরাসরি কোনো একটা অঞ্চলের মানে জমির মালিককে স্বীকৃতি দিচ্ছেন সামন্ত প্রভু হিসেবে। এটাই হচ্ছে সামন্ততন্ত্রের উপর থেকে সামন্ততন্ত্র, ফিউডালিজম ফ্রম অ্যাবোভ। আর নিচ থেকে সামন্ততন্ত্রটা কি? নিচ থেকে সামন্ততন্ত্র হচ্ছে যে ওই সামন্ত প্রভু তার ওই জমিগুলো যে সমস্ত কৃষকদের দিয়ে চাষ করছেন তাদের কাছে তিনি একজন প্রভু হিসাবে প্রতিপন্ন হচ্ছেন, তাদের দণ্ডে মুণ্ডের কর্তা হচ্ছেন, তাদের ব্যক্তিগত জীবনের সবকিছুই নিয়ন্ত্রণ করছেন ওই সামন্ত প্রভু। ফলে একেবারে যে নিচু স্তরে মানে কৃষক শ্রেণী, সেই কৃষক শ্রেণীর প্রভুতে পরিণত হচ্ছেন ওই সামন্ত প্রভু। অর্থাৎ এখানে কৃষকরা স্বীকৃতি দিচ্ছেন সামন্ত প্রভুকে যে জমির মালিক হিসেবে, তাকে মেনে চলছেন, তাকে কর প্রদান করছেন কৃষকরা। তাহলে নিচু স্তরে কারা রয়েছেন? কৃষকরা রয়েছেন, এবং তারা স্বীকৃতি দিচ্ছেন ওই ব্যক্তিকে সামন্ত প্রভু হিসেবে। এটা হচ্ছে নিচ থেকে সামন্ততন্ত্র, ফিউডালিজম ফ্রম বিলো। কৃষকদের কাছ থেকে স্বীকৃতি পাওয়াটাকে বলা হচ্ছে নিচ থেকে সামন্ততন্ত্র, আবার সম্রাট বা রাজার কাছ থেকে স্বীকৃতি পাওয়াটাকে বলা হচ্ছে উপর থেকে সামন্ততন্ত্র। এই থিওরি বা এই ধরনের মতামত ব্যক্ত করেছেন ডিডি কোশাম্বী বা দামোদর ধর্মানন্দ কোশাম্বী। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই গ্রন্থের নবম এবং দশম অধ্যায়ে তিনি একটা প্রবন্ধ লিখেছেন, এবং সেখানে এই কথাটা তিনি বলছেন ফিউডালিজম ফ্রম অ্যাবোভ এবং ফিউডালিজম ফ্রম বিলো। এই তত্ত্বটি তিনি খাড়া করছেন। তাহলে রামচরণ শর্মার মতামত এটাই সামন্ততন্ত্রের সম্পর্কে। তিনি স্বীকার করছেন অগ্রহার প্রথার ভিতর দিয়ে ভারতের সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল, এবং এই সামন্ততন্ত্র ছিল দুইভাবে, একটা সম্রাট কর্তৃক স্বীকৃত প্রাপ্ত সামন্ত প্রভু, ফিউডালিজম ফ্রম অ্যাবোভ, উপর থেকে সামন্ততন্ত্র, আরেকটি ছিল নিচু স্তরের কৃষকরা মেনে নিয়েছিলেন জমির মালিককে সামন্ত প্রভু হিসেবে, নিচ থেকে সামন্ততন্ত্র, ফিউডালিজম ফ্রম বিলো। এই মতামত তুলে ধরেছেন ডিডি কোশাম্বী অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে। এবার আসছি ডক্টর রামশরণ শর্মার মতামত। তা রামশরণ শর্মা কিছু কিছু ক্ষেত্রে এই ডিডি কোশাম্বীর মতের বিরোধিতা করেছেন। কোন জায়গায় বিরোধিতা করেছেন? দেখো, ডিডি কোশাম্বী যে বক্তব্য রেখেছেন উপর থেকে সামন্ততন্ত্র আর নিচ থেকে সামন্ততন্ত্র। উপর থেকে সামন্ততন্ত্রকে ডিডি কোশাম্বী বলেছেন সামন্ততন্ত্রের প্রথম স্তর, আর নিচ থেকে সামন্ততন্ত্রকে তিনি বলেছেন সামন্ততন্ত্রের দ্বিতীয় স্তর। কিন্তু এই জায়গায় রামশরণ শর্মা বিরোধিতা করেছেন। তিনি বলছেন না, সামন্ততন্ত্রের তিনটি স্তর আছে। তিনি তার ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে, বিখ্যাত গ্রন্থ ভারতের সামন্ততন্ত্রের উপরে, ইন্ডিয়ান ফিউডালিজম, ভারতীয় সামন্ততন্ত্র, তার রামশরণ শর্মা তার ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে ডিডি কোশাম্বীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া রামশরণ শর্মা আরো কিছু প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটা কি? হাউ ফিউডাল ওয়াজ ইন্ডিয়ান ফিউডালিজম। এই প্রবন্ধে তিনি তিনটি স্তরের কথা বলেছেন সামন্ততন্ত্রের। প্রথম স্তর কোনটা? তিনি বলছেন প্রথম স্তরে ভারতের সামন্ততন্ত্রের বিকাশ হয়েছিল 300 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ পুরোটাই গুপ্ত যুগের কথা বলেছেন। 300 থেকে 600 খ্রিস্টাব্দ অর্থাৎ গুপ্ত যুগ। এই যুগে সামন্ততন্ত্রের প্রাথমিক স্তর, প্রথম স্তর। তারপর দ্বিতীয় স্তর হিসেবে তিনি বলেছেন 600 থেকে 900 খ্রিস্টাব্দ, এবং তৃতীয় স্তর হিসেবে তিনি বলেছেন 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, এবং এই তৃতীয় স্তর ছিল সামন্ততন্ত্রের চূড়ান্ত স্তর। এছাড়া রামশরণ শর্মা
গুপ্ত যুগকে বলেছেন কলি যুগ। তা কলি যুগে সাধারণত পৃথিবী ধ্বংস হয় বা হবে এমনটাই পুরাণে লেখা, এবং গুপ্ত যুগকে তিনি কলি যুগের একটা রূপ হিসাবে তুলে ধরেছেন। বলেছেন যে গুপ্ত যুগে নানা ক্ষেত্রে বিপর্যয়, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা, সম্রাটদের ব্যক্তিগত দুর্বলতা, সামরিক শক্তির অবক্ষয়, জাতিভেদ প্রথার অবক্ষয়, হুন আক্রমণ, নানা কারণে এই সাম্রাজ্য ধুঁকছিল এবং সম্রাট জর্জরিত হয়ে তার ক্ষমতা তিনি আঞ্চলিক সামন্ত প্রভুদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন, এবং এইভাবে ভারতবর্ষের সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল। তিনি অগ্রহার প্রথার উপর বেশি গুরুত্ব দেননি রামশরণ শর্মা। রামশরণ শর্মা গুরুত্ব দিয়েছেন সাম্রাজ্যের দুর্বলতাকে। সেই দুর্বলতার সুযোগে বিভিন্ন অঞ্চলে ক্ষমতাবান ব্যক্তিরা মাথা চাড়া দিয়ে ওঠে এবং তারাই সেই সমস্ত অঞ্চলের জমিগুলোকে কবজা করে তারা এক একজন সামন্ত প্রভুতে পরিণত হন, এবং এটাকে কলি যুগের সাথে তুলনা করছেন ডক্টর রামশরণ শর্মা। তো এই ছিল দুই স্বনামধন্য ঐতিহাসিকের বক্তব্য, ডিডি গোস্বামী এবং রামশরণ শর্মা। এনাদের বক্তব্যের বিরোধিতা করছেন বিভিন্ন ঐতিহাসিক, বিরুদ্ধবাদী মতামত। রামশরণ শর্মা, ডিডি গোস্বামী এতক্ষণ যা বললেন এর বিরোধিতা করছেন প্রথমে যিনি রয়েছেন দীনেশ চন্দ্র সরকার। দীনেশ চন্দ্র সরকার গ্রন্থ লিখছেন ল্যান্ড সিস্টেম ইন ফিউডালিজম ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এই গ্রন্থে তিনি বলছেন যে বিভিন্ন যে তাম্র শাসনগুলো রয়েছে, তাম্র শাসনটা কি এটাও জানতে হবে। তাম্র শাসনে যে আগে যেসব জমি জমা হস্তান্তর করা হতো, যে রাজা কাউকে হয়তো জমি দিচ্ছেন, তাই এটা তো আর মৌখিকভাবে হবে না, এটা লেখাপড়া হবে, এটা দলিল হবে। তখন কাগজপত্র আবিষ্কৃত হয়নি, তাই তামার পাতের উপরে, তামাটাকে একটা কাগজের মতো করে পাত তৈরি করে তার উপরে খোদাই করে লিখে দেওয়া হতো যে রাজা অমুককে অমুক জায়গার জমি দান করেছেন। এটাকে আমরা বলি তাম্র শাসন। যত তাম্র শাসন আছে সবই কিন্তু এই ভূমি দান সংক্রান্ত। একে আমরা তাম্রপট্ট বলি, ভূমি দানের ক্ষেত্রে তাম্রপট্ট। এই তাম্রপট্টগুলি পাঠ করে দীনেশ চন্দ্র সরকার বলছেন যে অগ্রহার ব্যবস্থা, যে অগ্রহার ব্যবস্থায় যে সামন্ত শক্তি, সেই সামন্ত শক্তি দেশের মধ্যে একটা প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছিল। রাজা দুর্বল হয়ে গিয়েছিলেন এবং সামন্ত মানে শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছিল। অর্থাৎ এই অগ্রহার প্রথার ভিতর দিয়ে যে সামন্ত শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছিল, তারা হয়ে উঠেছিলেন একটা সমান্তরাল শক্তি, রাজার মতো একটা সমান্তরাল শক্তি। রাজা যেমন একটা শক্তিমান মানুষ, সামন্ত প্রভু একটা শক্তিমান মানুষ। অর্থাৎ দুটি শক্তি পাশাপাশি চললে তাকে আমরা সমান্তরাল শক্তি বলি। তা দীনেশ চন্দ্র সরকার অর্থাৎ ডিসি সরকার তিনি এই সমান্তরাল শক্তি হিসেবে অগ্রহার প্রথাকে দায়ী করেছেন, সামন্ততন্ত্রকে দায়ী করেছেন, এবং তিনি কেন্দ্রীয় শক্তির পাশাপাশি এই সামন্ত শক্তিকে সমান্তরাল শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া তিনি বলছেন যে অগ্রহার প্রথায় যে জমিটা দান করা হতো কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে, তিনি কিন্তু তার ওই জমি থেকে কর আদায় করার অধিকার পেতেন না, বা তিনি জমি হস্তান্তর করতেও পারতেন না। এছাড়া এই ব্রাহ্মণকে যে জমি দেওয়া হচ্ছে অগ্রহার প্রথায়, সেই জমিটা ছিল অনাবাদী জমি। ফলে সেই জায়গায় এই সামন্ত প্রভু হিসাবে যে মাথা ছাড়া দিয়ে উঠেছিলেন কতটা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। কারণ তার ওই জমি দেওয়া হলেও জমি থেকে তিনি রাজস্ব আদায় করতে পারতেন না, জমি হস্তান্তর করতে পারতেন না, অনাবাদী জমি তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে ওই সামন্ত প্রভু বা ওই দান গ্রহীতা, যিনি দানটা গ্রহণ করছেন, সেই জমির মালিক হিসেবে ব্রাহ্মণ, তিনি কতটা যে শক্তিমান হয়ে উঠেছিলেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এমনটাই মনে করছেন দীনেশ চন্দ্র সরকার। এবার আসছি হরবংশ মুখিয়ার কথায়। হরবংশ মুখিয়া একটা গ্রন্থ লিখেছিলেন, দ্যাট was there feudalism in Indian history? Was there feudalism in Indian history? এই গ্রন্থে তিনি বলছেন যে ভারতের সামন্ততন্ত্র ছিল না, কোনোভাবেই সামন্ততন্ত্রের উত্থান হয়নি। কারণ প্রাচীনকাল তো বটেই, আদি মধ্যযুগেও কৃষকরা যে জমি চাষ করতেন, সেই জমির যে উপকরণ, লাঙল বা বলদ
বা অন্যান্য যে কৃষি সরঞ্জাম, এগুলো সবই কৃষকরাই নিয়ন্ত্রণ করতেন। এগুলো কোনো সামন্ত প্রভুর হাতে ছিল না, এগুলো কৃষকরাই নিয়ন্ত্রণ করতেন, নিজেদের অধিকারে তারা রেখেছিলেন। এছাড়া প্রাচীনকালে যদি আমরা দেখি কোনো ভূমিদাস কিন্তু ভারতবর্ষে ছিল না, তাহলে সামন্ত প্রভু কি করে মাথা চাড়া দিয়ে উঠলো? এমনটাই দাবি করছেন হরবংশ মুখিয়া। এছাড়া ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি রৌপ্য মুদ্রার উপরে গবেষণা করে দেখছেন, মানে মুদ্রা ব্যবস্থার উপরে গবেষণা করে দেখছেন যে আদি মধ্যযুগে রৌপ্য মুদ্রা বহুল পরিমাণে প্রচলিত ছিল। তাহলে আদি মধ্যযুগে অর্থনৈতিক সংকট ছিল না। বলা হয়েছিল যে ব্যাপারটা এর আগে, যে অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে বা অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য সম্রাটরা এইভাবে জমিদান করেছিলেন তার কর্মচারীদের। এই ব্যাপারটা মিথ্যা, এমনটাই মনে করছেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কারণ তিনি বলছেন আদি মধ্যযুগে মুদ্রার বহুল প্রচলন ছিল, বিশেষ করে রৌপ্য মুদ্রার, যা অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়া তিনি কীর্তি নারায়ণ চৌধুরী, ইনি প্রবাসী এক ভারতীয় ঐতিহাসিক, কীর্তি নারায়ণ চৌধুরী, তিনি বলছেন যে ইসলামের অভিযান সূত্রে 712 সালে ইসলামের অভিযান হয় ভারতবর্ষে, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু দেশ আক্রমণ হয়। তাই ইসলামের অভিযানের সূত্রে ব্যবসা বাণিজ্যের কিন্তু আদান প্রদান বেড়ে গিয়েছিল, পরে বাণিজ্যের ক্ষেত্রে একটা গতি বেড়ে গিয়েছিল, ফলে অর্থনৈতিক সংকটের কোনো প্রশ্নই আসে না। এছাড়া ব্রজদুলাল চট্টোপাধ্যায়, তিনি নগরের অবক্ষয়ের উপরে গবেষণা করেছেন। অবক্ষয়ের উপর গবেষণা করে বলছেন যে আদি মধ্যযুগের নগরের অবক্ষয় ঘটেনি, কোন নগরের অবক্ষয় ঘটেনি, বরং এই সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরের আবির্ভাব ঘটে। তত্তানন্দপুর, গোপাদ্রি, মসুলিপত্তনম, কাবেরী পত্তনম, এছাড়া রয়েছে যদি আরো কয়েক, পেহোয়া, অহিচ্ছত্র, অত্তরঞ্জলি খেড়া, বাজঘাট, গোপাদ্রি, এরকম একাধিক নগরের উত্থান হয়েছিল আদি মধ্যযুগে, যাকে আমরা তৃতীয় নগরায়ণ বলি। তাহলে এই সমস্ত দিক ইঙ্গিত করে ভারতবর্ষে সামন্ততন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠেনি, বা কোন রকম অগ্রহার প্রথার ভিতর দিয়ে সামন্ততন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠেনি। ডিডি কোশাম্বী এবং রামশরণ শর্মার মত অনুযায়ী ভারতবর্ষে সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল। আর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, দীনেশ চন্দ্র সরকার, রণবীর চক্রবর্তী, কীর্তি নারায়ণ চৌধুরী, হরবংশ মুখিয়া, বিএনএস যাদব, ডিএনএস ঝা, এনাদের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষে কোন সামন্ততন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠেনি। এছাড়া প্রাচীন ভারতে আমরা যে তথাকথিত সামন্ততন্ত্রের কথা বলছি এতক্ষণ ধরে, এটা কি ছিল? এক কথা বলতে গেলে এটা ছিল অনেকের উপর, অনেক বলতে গেলে অনেক ছোট ছোট রাজা বা সামন্ত প্রভু বা শাসক, এই অনেকের উপরে একের, অর্থাৎ এককে না সম্রাট বা রাজা, তার যে কর্তৃত্ব, এই বিষয়টাকে আমরা সামন্ততন্ত্র বলে ভুল ব্যাখ্যা করছি। প্রাচীন ভারতে যে ছবিটা, মধ্যযুগে যে ছবিটা আমরা দেখছি সামন্ততন্ত্রের নামে, সেটা ছিল অনেকের উপরে, অনেকগুলি শাসকের উপরে একজন শাসকের কর্তৃত্ব। এটাকে আমরা সামন্ততন্ত্র বলে ভুল ব্যাখ্যা করছি, এমনটা দাবি করছেন এই সমস্ত ঐতিহাসিকরা। ইউরোপে সামন্ততন্ত্র বলতে যে প্রভু আর তার যে দাস, প্রভু আর দাস, প্রভু আর ভৃত্য, যে সম্পর্কটা আমরা দেখি ইউরোপের ক্ষেত্রে সামন্ততন্ত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে সেই বিষয়টা অনুপস্থিত। ভারতে এটা দেখা যায় না। তাহলে ভারতে যে সামন্ততন্ত্র নিয়ে যা আমরা আলোচনা করছি এতক্ষণ, তাহলে সেটা কি আসলে? সেটা কিছুটা সামন্ততন্ত্রের মতো, বলা যায় আধা সামন্ততন্ত্র, হাফ ফিউডালিজম। ভারতবর্ষে সামন্ততন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠেনি, সামন্ততন্ত্রের কিছু বৈশিষ্ট্য হয়তো দেখা গিয়েছিল, যাকে ঐতিহাসিকরা বলছেন আধা সামন্ততান্ত্রিক চরিত্র, হাফ ফিউডালিজম। তো এই ছিল অল ওভার সামন্ততন্ত্র ভারতবর্ষে কিভাবে মাথা ছাড়া দিয়ে ওঠে সেই সম্পর্কে রামশরণ শর্মা, ডিডি কোশাম্বীর বক্তব্য, এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধী যে ঐতিহাসিক গোষ্ঠীর মতামত কি সেই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি কিছুটা ধারণা তোমাদেরকে দিতে পেরেছি
এর যে অ্যান্সার, প্রপার কোয়ালিটি অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স বা জেনারেল থার্ড সেমিস্টার ডিএসসিসি 3 বা এমডিসি 3 বা সিসি 3। আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট লেখো, অথবা ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। মার্কস 20। উত্তরটি এইভাবে লিখবে, সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা, ফিউডালিজম, ফিউডাল সিস্টেম শব্দগুলি মূলত ইউরোপের মধ্যযুগীয় ইতিহাসের অনুষঙ্গ। ভারতের সামন্ততন্ত্র বা সামন্ত প্রথার উদ্ভব হয়েছিল কি না, বা হয়ে থাকলে তার প্রকৃতি কি ছিল, তা নিয়ে বহু বিতর্ক রয়েছে। এই বিতর্কে ঢোকার আগে সামন্ততন্ত্র কি তা জানা প্রয়োজন। সামন্ততন্ত্র আধুনিক যুগে এক বহুল প্রচলিত শব্দ হলেও এর সংজ্ঞাটি বিতর্কিত। রোমান সাম্রাজ্যের পতনের অর্থাৎ 473 খ্রিস্টাব্দের পর খ্রিস্টীয় 5ম শতকের দ্বিতীয়ার্ধ থেকে ত্রয়োদশ শতকের কাল পর্বকে সাধারণভাবে ইউরোপীয় ইতিহাসের মধ্যযুগ বলা হয়ে থাকে। মধ্যযুগের ইউরোপীয় ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য কি তা নিয়ে বিতর্ক থাকলেও সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা যে তার অন্যতম বৈশিষ্ট্য ছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই। সমাজতত্ত্ববিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ তথা ঐতিহাসিকরা দেখাতে চান যে মধ্যযুগীয় বাতাবরণে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্র প্রকট হয়ে দেখা দিলেও বিশ্বের বহু অঞ্চলেই সামন্ততন্ত্র তার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও চরিত্র নিয়ে উপস্থিত হয়। সামন্ততন্ত্রের চরিত্র ও প্রকৃতি নির্ধারণে তারা অবশ্য ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। প্যারা করে মধ্যযুগের ইউরোপীয় সামন্ততন্ত্রের পটভূমির আলোকে ভারতীয় ঐতিহাসিকদের একাংশ দেখাতে চান যে গুপ্ত ও গুপ্তোত্তর যুগে ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ ব্যাপারে দামোদর ধর্মানন্দ কোশাম্বী, রামশরণ শর্মা প্রমুখ মার্ক্সবাদী ঐতিহাসিক ও তাদের অনুসরণে BNS যাদব, DN ঝা প্রমুখ ঐতিহাসিকগণ আরও বেশি সরব। পক্ষান্তরে প্রাচীন ভারতের প্রবাদ প্রতিম ঐতিহাসিক দীনেশচন্দ্র সরকার, ব্রথীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী প্রমুখ, মধ্যযুগীয় ভারতের ঐতিহাসিক হরবংশ মুখিয়া প্রমুখ এই মতের বিরোধিতা অবতীর্ণ। ডিডি কোশাম্বী তার অ্যান ইন্ট্রোডাকশনস টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি নামক গ্রন্থের 9ম ও 10ম অধ্যায় ফিউডালিজম ফ্রম অ্যাভোভ এবং ফিউডালিজম ফ্রম বিলো শব্দ শীর্ষক প্রবন্ধে প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের উপস্থিতি সম্পর্কে বলতে চেয়েছেন যে গুপ্ত সাম্রাজ্যের শেষ অধ্যায়ে অর্থাৎ 5ম শতকের শেষ লগ্নে ও 6ষ্ঠ শতকের প্রথমার্ধে যখন সাম্রাজ্যিক কাঠামো ভঙ্গুর অবস্থার সম্মুখীন হয় তখন গুপ্ত সাম্রাজ্যের অধিকাংশ প্রদেশ সামন্ত প্রভুদের করায়ত্ত হতে থাকে। শেষ দিকের গুপ্ত সম্রাটরা সামন্ত প্রভুদের সেই অধিকার মেনে নেন, অর্থাৎ সামন্তদের অধিকার একসময় তাদের প্রভু গুপ্ত সম্রাটদের দ্বারা স্বীকৃতি লাভ করে। গুপ্ত সম্রাটদের এই স্বীকৃতি থেকেই প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। তার মতে এই ব্যবস্থা ছিল ওপর থেকে সামন্ততন্ত্র এর উদাহরণ, অর্থাৎ ফিউডালিজম ফ্রম অ্যাভোভ এর উদাহরণ। সামন্ততন্ত্রে এ ছিল প্রথম স্তর। সামন্ততন্ত্রের দ্বিতীয় স্তর নিহিত ছিল গ্রামীণ কৃষকদের উপর কর্তৃত্ব ফলানোর প্রশ্নে বৃহত্তর কৃষক বা ভূস্বামীদের আধিপত্য, যাকে বলা যায় ফিউডালিজম ফ্রম বিলো। প্যারা করে দেখো, ডিডি কোশাম্বী কথিত বৃহত্তর কৃষক বা ভূস্বামীর ভারতীয় কৃষি অর্থনীতিতে এক সময় মধ্যস্বত্বভোগী শ্রেণীতে পরিণত হয়। মধ্যস্বত্বভোগী এই সমস্ত ভূস্বামীদের আবির্ভাবে যে রাজকীয় রাজস্বের ক্ষেত্রে টানাপোড়েন দেখা দেয় এবং কৃষকরা নিপীড়িত শ্রেণীতে পরিণত হয় সে কথা স্বীকার করেও কোশাম্বীর এই দ্বিস্তর সামন্ততন্ত্রের ব্যাখ্যার বিরোধিতা করেন রামশরণ শর্মা। তিনি তার ইন্ডিয়ান ফিউডালিজম নামক গ্রন্থ সহ হাউ ফিউডাল ওয়াজ ইন্ডিয়ান ফিউডালিজম জাতীয় কিছু প্রবন্ধে দেখাতে চান যে ভারতের সামন্ততন্ত্র 3টি স্তরের মধ্য দিয়ে বিকশিত হয়। এর প্রথম স্তরটি 300 থেকে 600 খ্রিস্টাব্দের কালপর্বে উন্মেষ লাভ করে। পরে দ্বিতীয় স্তরটি 600 থেকে 900 খ্রিস্টাব্দের কালপর্বে বিকাশ লাভ করে এবং সর্বশেষ তৃতীয় স্তরটি 900 থেকে 1200 খ্রিস্টাব্দের কালপর্বে চূড়ান্ত রূপ লাভ করে। ডক্টর রামশরণ শর্মা দেখান যে এই উপমহাদেশের 3টি অঞ্চলে সামন্ততন্ত্র তার বিচিত্র বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়। এগুলি হলো 1 গুর্জর প্রতিহারদের শাসনাধীন উত্তর ও পশ্চিম ভারত, 2 পাল শাসনাধীন বিহার ও বঙ্গদেশ এবং 3 রাষ্ট্রকূটদের আধিপত্যাধীন দাক্ষিণাত্য। প্যারা করে দেখো, সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ খুঁজতে গিয়ে রামশরণ শর্মা গুপ্ত যুগের লিখিত পুরাণ সাহিত্যের উপর নির্ভর করেছেন। তিনি দেখান যে গুপ্ত যুগের আর্থ সামাজিক ও রাজনৈতিক বাতাবরণের প্রত্যক্ষদর্শী পুরাণ কাররা ইতিহাসের গতি নির্ধারণে 4টি যুগ বিভাজন করেছেন বা ঘটিয়েছেন। তার মধ্যে শেষতম যুগ হিসাবে তারা কলি যুগকে সার্বিক সংকটের কাল
হিসেবে চিহ্নিত করেছেন। কলিযুগ রূপ গুপ্ত যুগে তারা বর্ণাশ্রম প্রথায় বিপর্যয়, বহিরাক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, শাস্তিদানের অভাব এবং সর্বোপরি দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে রাজার ক্ষমতা কর্তৃত্বের হ্রাস দেখতে পেয়েছেন। ডক্টর রামশরণ শর্মা মনে করেন যে পুরাণের বর্ণনার ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন থাকলেও গুপ্ত যুগের আর্থসামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে অবক্ষয়ের চিত্রটিকে অস্বীকার করা যায় না। তার মতে এই অবক্ষয়ের পটভূমিতেই ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ ঘটে। ইউরোপীয় সামন্ততন্ত্রের আলোকে ভারতের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য খুঁজে বের করার ক্ষেত্রে ডিডি কোশাম্বী, রামশরণ শর্মা প্রমুখ ঐতিহাসিকদের মতের বিরুদ্ধে দীনেশচন্দ্র সরকার তার ল্যান্ড সিস্টেম অ্যান্ড ফিউডালিজম ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, ল্যান্ড লর্ডিজম অ্যান্ড টেনান্সি ইন অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিভাল ইন্ডিয়া অ্যাজ রিভ্যালিড ফ্রম এপিগ্রাফিক্যাল রেকর্ডস প্রভৃতি গ্রন্থে দেখাতে চেয়েছেন যে আলোচ্য সময়ের তাম্র শাসনগুলি পাঠ করে এমন কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না যার উপর ভিত্তি করে বলা যেতে পারে অগ্রহার ব্যবস্থা কেন্দ্রীয় শক্তির দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছিল বা অগ্রহার ব্যবস্থা কোনো সমান্তরাল শক্তির উৎস হয়ে দাঁড়ায়। তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন অগ্রহার ব্যবস্থায় নিষ্কর জমি ভোগ করার অধিকার থাকলেও কর আদায়ের কোনো প্রশাসনিক ক্ষমতা ছিল না, এমনকি জমি হস্তান্তর করার ক্ষমতাও। তার আরও অভিমত হলো ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে যে সমস্ত জমি দান করা হতো সেগুলি অধিকাংশ ছিল অনাবাদী অঞ্চল। ডক্টর দীনেশচন্দ্র সরকার লিখেছেন, যারা মনে করেন ভারতের সামন্ততন্ত্র উপস্থিত ছিল তাদের মনে রাখা প্রয়োজন এই সামন্ততন্ত্র আসলে ছিল জমিদারি প্রথার নামান্তর। প্যারাগুড়ে ডক্টর হরবংশ মুখিয়া তার ওয়াজ দেয়ার ফিউডালিজম ইন ইন্ডিয়ান হিস্ট্রি নামক এক প্রবন্ধে দেখাতে চান যে আদি মধ্যযুগ তো বটেই, এমনকি মধ্যযুগের ইতিহাসেও ভারতীয় কৃষক কৃষি উৎপাদনের যাবতীয় উপকরণের উপর নিজ কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম ছিলেন। তার মতে উৎপাদনের উপকরণের উপর ভূস্বামীর নিয়ন্ত্রণ বা মালিকানা না থাকলে সামন্ত প্রথার তত্ত্ব খাটানো সম্ভব নয়। ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য আধিপত্য ও অধীনতার কোনো সাক্ষ্যই এই সময়ের তাম্র শাসনগুলিতে পাওয়া যায় না। আলোচ্য সময়ের কৃষি উৎপাদনে ভারতে ভূমিদাস প্রথার অস্তিত্ব লক্ষ্য করা যায় না। তার স্পষ্ট অভিমত হলো যেখানে ভূমিদাস শ্রেণীর অস্তিত্ব নেই, এমনকি ভূস্বামী ও কৃষকের মধ্যে আধিপত্য অধীনতা সম্পর্ক নেই, সেখানে সামন্ত প্রথার অস্তিত্ব খুঁজতে যাওয়া অপচেষ্টার নামান্তর। ডক্টর রামশরণ শর্মা, বিএনএস যাদবের মতো ঐতিহাসিকরা ভারতের সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে দেখাতে চান যে গুপ্তোত্তর যুগে মুদ্রার অপ্রতুলতা, বাণিজ্য হ্রাস, নগরের অবক্ষয় এক আবদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমির জন্ম দেয়। এই বক্তব্যের বিরুদ্ধে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বিভিন্ন পুরাতাত্ত্বিক উপাদানের সহায়তায় দেখিয়েছেন যে খ্রিস্টীয় সপ্তম থেকে ত্রয়োদশ শতকের কাল পর্বে এদেশে বহুল পরিমাণে রৌপ্য মুদ্রার প্রচলন ছিল। এই অবস্থা বাণিজ্যের গতিময়তাকেই তুলে ধরে। প্রবাসী ঐতিহাসিক কীর্তি নারায়ণ চৌধুরী দেখাতে চান যে ভারতে ইসলামের অভিযানের সূত্রে বাণিজ্যের নতুন গতিময়তা সৃষ্টি হয়। দক্ষিণের কালিকট বন্দর সহ গোটা পশ্চিম উপকূল বাণিজ্যিক কারণে জীবন্ত হয়ে ওঠে। তিনি দেখিয়েছেন অষ্টম শতকে চীনা জাহাজগুলি কালিকট ও কুইলন বন্দরে নিত্য যাতায়াত শুরু করে। এখান থেকে চীনা পণ্য আরবের জাহাজগুলিতে তোলা হতো। এভাবে ভারতীয় বন্দরগুলি আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়। প্যারা করে দেখো, অন্যদিকে আদি মধ্যযুগের ইতিহাস বিশেষজ্ঞ ব্রজদুলাল চট্টোপাধ্যায় দেখাতে চান যে আলোচ্য সময়ে নগরগুলির সার্বিক অবক্ষয়ের চিত্র পাওয়া যায় না, কারণ তখন হরিয়ানার পেহোয়া বেরিলি জেলার ওহিচ্ছত্র, উত্তরপ্রদেশের অত্রঞ্জি খেড়া, বারাণসীর সন্নিকট বাজঘাট, গোয়ালিয়রের সন্নিকট গোপাদ্রি, বুলন্দশহরের নিকট তত্তানন্দপুর, দক্ষিণ ভারতের কাবেরী পত্তনম প্রভৃতি সমৃদ্ধ নগরের সক্রিয় অবস্থান ছিল। তার মতে গুপ্তোত্তর যুগে উত্তর ভারতে কিছু কিছু নগর তাদের ঐতিহ্য সমৃদ্ধি আড়ালেও 1000 খ্রিস্টাব্দের মধ্যে বহু নতুন নগরের উদ্ভব ঘটে। বিষয়টিকে তিনি এমনকি ভারত ইতিহাসের তৃতীয় নগরায়ন পর্ব হিসেবে চিহ্নিত করতে চান। অন্যদিকে ডক্টর মুখোপাধ্যায় লিখেছেন, প্রাচীন ভারতের তথাকথিত সামন্ত প্রথা আসলে ছিল অনেক প্রভুর অর্থাৎ ছোট ছোট শাসক বা সামন্ত উপর একের অর্থাৎ রাজার প্রভুত্ব। এরা সকলেই দেখাতে চান যে ইউরোপীয় সামন্ততান্ত্রিক ধ্যান ধারণায় প্রভু দাস সম্পর্ক যেভাবে সোচ্চার, ভারতে তা অনুপস্থিত। ভারতে তথাকথিত সামন্ততন্ত্র খুব বেশি হলে আধা সামন্ততন্ত্র অর্থাৎ সেমি ফিউডাল চরিত্র নিয়ে উপস্থিত হয়। তো দেখো, এই পর্যন্ত তোমরা অ্যান্সারটি লিখতে পারবে, একদম পারফেক্ট অ্যান্সার। তোমরা যদি অনেকে কলেজে প্রজেক্ট হিসেবে কোশ্চেনের অ্যান্সার লেখো তাহলে এর সাথে আরেকটা পাঠ রয়েছে, সেই পাঠটুকু কিন্তু লেখা প্রয়োজন আছে। সামন্ততন্ত্রের উদ্ভবে অগ্রহার ব্যবস্থা, মানে অগ্রহার ব্যবস্থা কতটা দায়ী ছিল এই সামন্ততন্ত্রের পতনে, সেটা নিয়ে আরেকটু লিখতে হবে দুটি প্যারাতে।
দেখো, ডক্টর রামচরণ শর্মা, বিএনএস যাদব, ডিএনএস ঝা প্রমুখ ঐতিহাসিক দেখান যে গুপ্ত যুগে শাসক শ্রেণী বহু ক্ষেত্রেই তাম্রশাসন জারি করে ব্রাহ্মণ, পুরোহিত, মন্দির বা বিহারের তত্ত্বাবধায়কদের নিষ্কর জমি দান করতেন। নিষ্কর এই জমিদানের এই প্রথা নিষ্কর দেবোত্তর জমি বা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। এই সমস্ত ঐতিহাসিকরা মনে করেন অগ্রহার ব্যবস্থাকে কেন্দ্র করে ভারতের সামন্ত প্রথার বীজ রোপিত হয়। ডক্টর রামচরণ শর্মা দেখাতে চান যে ভারতীয় অগ্রহার ব্যবস্থা বেশ কিছু ইউরোপীয় সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে ম্যানর প্রথার সঙ্গে তুলনীয়। তিনি লিখেছেন, ব্রাহ্মণ, পুরোহিত বা মন্দির, বিহারের তত্ত্বাবধায়কদের যেভাবে কর্ষণযোগ্য নিষ্কর জমি দান করা হতো, সেই জমি একসময় সমান্তরাল রাজস্ব ব্যবস্থা তথা সমান্তরাল অর্থনীতির সূচনা করেন। ব্রাহ্মণ, পুরোহিত বা মন্দির কর্তৃপক্ষ বহু ক্ষেত্রে দান হিসেবে পাওয়া জমিতে চাষবাসের ব্যবস্থা করতেন। এক্ষেত্রে তারা হয়ে উঠতেন ক্ষেত্রস্বামী বা ভূস্বামী। ক্ষেত্রস্বামীরা প্রকৃত প্রস্তাবে ছিলেন মধ্যস্বত্বভোগীর নামান্তর। শাসক বা কৃষকের সঙ্গে এদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। নিষ্কর জমির সুবাদে শাসককে এরা কোনো প্রকার কর দিতেন না। পক্ষান্তরে স্বাধীন কৃষক এদের অধীনে থেকে ভূমিদাসে পরিণত হয়। নিজেদের অধীনে কৃষকদের এরা এমনকি ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতেন। নিজেদের নিষ্কর জমিতে এরা কৃষকদের নিয়ে চাষ করাতেন, বেগার ঘাটাতেন, অতিরিক্ত ফসল ফলিয়ে রাজস্ব আদায় করতেন। কোনো কোনো ক্ষেত্রে নিজেদের শর্তে তারা কৃষকদের সঙ্গে জমি বন্দোবস্ত দিতেন। এক্ষেত্রে দাতা হিসেবে তারা দানগ্রহীতার শাসন ও বিচারের অধিকারও পেতেন। ডক্টর রামচরণ শর্মা ও তার অনুগামী পণ্ডিতগণ দেখাতে চান যে সামন্ততন্ত্র, যেখানে প্রভু অর্থাৎ লর্ড ও তার অধস্থন প্রজার অর্থাৎ ভ্যাসালের ইতিহাস অগ্রহার ব্যবস্থার মধ্য দিয়ে সেই ইতিহাস গুপ্ত ও গুপ্তোত্তর যুগেও প্রতীয়মান হয়। প্যারা করে দেখো, ইউরোপীয় সামন্ততন্ত্রের মতোই আলোচ্য সময়ে ভারতীয় সামন্ততন্ত্রে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে। এখানেও স্বাধীন কৃষক ভূমিদাসে পরিণত হয়। পাশাপাশি গুপ্ত যুগের শেষ পর্যায়ে বৈদেশিক বাণিজ্যের অবক্ষয় দেখা দিলে নগরগুলির পতন ত্বরান্বিত হয়। বৈশালী, কৌশাম্বী, শ্রাবস্তীর মতো নগরগুলির পতন আরও তার বড় প্রমাণ। ডক্টর শর্মা তার আরবান ডেসি ইন ইন্ডিয়া 300 থেকে 1000 খ্রিস্টাব্দ নামক গ্রন্থে ওই তথ্য তুলে ধরে দেখাতে চেয়েছেন যে বাণিজ্যের পতন, নগরের অবক্ষয় আলোচ্য সময়ে এক আবদ্ধ অর্থনীতির জন্ম দেয়। আবদ্ধ অর্থনীতি সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। পরবর্তী গুপ্ত যুগে তা প্রকট হয়ে দেখা দিলে সামন্ততন্ত্র তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হয়। ডক্টর রামচরণ শর্মার অনুকরণে বিএনএস যাদব বৃহৎ নারদ পুরাণের বর্ণনা উল্লেখ করে দেখান যে গুপ্তোত্তর যুগ কৃষক আশ্রিত হালিক অর্থাৎ অন্যের হল বা লাঙলের আশ্রয়ে থাকা, বদ্ধ হল অর্থাৎ হলে আবদ্ধ হয়ে উঠেছিলেন। অর্থাৎ কৃষক তার স্বাধীন অস্তিত্ব হারিয়ে ভূমিতে আবদ্ধ জীবে পরিণত হন। তবে ভারতীয় কৃষক ইউরোপীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থার মতো কতটা ভূমিদাসে পরিণত হয়েছিলেন তা নিয়ে ডক্টর রামচরণ শর্মা, ডক্টর বিএনএস যাদব উভয়ই সন্দিগ্ধ চিত্ত। তো এই ছিল ভারতের সামন্ততন্ত্রের উত্থান নিয়ে বিতর্ক। এই প্রশ্নটি উত্তর তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।